আসে। অতঃপর জ্যোতিকে টেনে তুলে ওর মাথা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মৌ, তুই আমার হয়ে থাক। আমি দূরত্ব সহ্য করে নিব। যেদিন তোর মনে হবে আমি সেদিন দূরত্ব ঘুচাবো। বলে মাথায় পরপর দুটো চুমু খেল। জ্যোতি আরিশের কথায় আরিশকে শক্ত হাতে ওর পেট জড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি আমি জুথি, আরিশ ভাইয়ের মৌচাক। স্বেচ্ছায় আপনাকে মেনে নিলাম। জ্যোতির এমন কথায় আরিশের হাতের বাঁধন দৃঢ় হয়। সে সত্যি শুনছে তো? তার বোকা মৌ তাকে সঙ্গ দেবে, নাকি এর ভিতরে কোনো খাপলা আছে? তাই একটু বাজিয়ে দেখার জন্য কিছু বলবে, তৎক্ষণে থেমে গিয়ে চোখটা বন্ধ করে নেয়। হোক না অস্পষ্ট, আসুক না হাজারটা বাধা, দিন শেষে তার মৌকে না চাইলেও তার কাছে ধরা দিতে হবে, সেখানে একটা কথার রেশ ধরে। এটা মোটেই তার স্বভাবের সাথে যায় না। হোক না ইচ্ছে করে কিংবা অনিচ্ছা করে, তার মন তাকে মেনে নিয়েছে, এটাই প্রাপ্তি। এসব ভেবে গম্ভীর আরিশ তপ্ত নিঃশ্বাস ফেলল। অতপর তার বুকে আষ্টে পিষ্টে লেপ্টে থাকা যুথির দিকে তাকিয়ে ওর মাথায় মুখ ঠেকিয়ে বলল, ভীষণ ভালোবাসি মৌ, তোকে আমার সমস্ত সত্তা দিয়ে ভালোবাসি। বলে একটু ঝুঁকে ঘাড়ে মুখ ডুবাতেই যুথি আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল, এভাবে নয়, আমার সময় চাই। যুথির এতটুকু কথায় আরিশের হাত দৃঢ় করে দিতেই যুথি ছাড়া পেয়ে একটু সরে বসতেই আরিশ তাকালো যুথির মায়াভরা মুখের দিকে। কি এমন মায়া লেগে আছে এই মুখে, যেটা ওকে সবসময় প্রশান্তি দেয়? আরিশ প্রশান্তিতে চোখ বুজে নিল। সামান্য সময় কেন, এই মুখ দেখে সে সারা জীবন কাটিয়ে দিতে পারে অনায়াসে। আরিশ এসব ভেবে উঠে দাঁড়ালো। অতপর হেঁটে কাভার্ডের কাছে গিয়ে তার উপরে রাখা একটা ডালা নামিয়ে বিছানায় যুথির পাশে রেখে বলল, এখানে সব কিছু আছে। ড্রেস চেঞ্জ করে পেটিকোট ব্লাউজ পরে আয়। জ্যোতি শুনল আরিশের কথা, তবে গায়ে না মেখে আগ্রহ দেখিয়ে বলল, আরিশ ভাই, হুম। আপনার জন্য সারপ্রাইজ ছিল। আমার জন্য? হুম। কি? এখন বলা যাবে না, কালকে মেহেদি অনুষ্ঠানের মাঝামাঝি সময় ছাদে চিলেকোঠার ঘরে চলে আসবেন বলে লজ্জায় চোখটা বন্ধ করে পাজামাটা খামছে ধরলো। আরিশ জ্যোতিকে শুধু শুধু জায়গায় লজ্জা পেতে দেখে কপাল কুঁচকে বলল। অপেক্ষায় থাকলাম, এখন এগুলো পরে আয়। জ্যোতি ডালাটা বিছানার ওপর থেকে তুলে কোলের উপর নিয়ে ডালাটা আনপ্যাকিং করে জিনিসগুলো বের করতে মুচকি হেসে আরিশের দিকে তাকিয়ে বলল, এইরকম একটা সেম ডালা আমি 2 দিন আগে পছন্দ করেছিলাম, তখন নেয়ার জন্য মেসেজ করতে ওনারা জানালো এটা নাকি কাপল। শুনে খুশি হয়েছিলাম, ম্যাচিং ড্রেস দেখতে খুব সুন্দর লাগবে, কিন্তু অনেকগুলো টাকা দাম শুনে আর আনা হলো না। আপসেট হয়ে এতটুকু বলে থেমে আবার বলল, আচ্ছা, আপনি এটা কোথা থেকে আনলেন? মৌ, চেঞ্জ করে আসতে বলেছি। বিরক্তিতে কপাল কুঁচকে থমকে কথাটা বলল। জুথি ডালা থেকে ব্লাউজ পেটিকোট বের করে হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে মনে মনে আওড়ালো, গম্ভীর লোক একটা, কথায় কথায় শুধু ধমক দেবে। মেরুন কালার পেটিকোট কাপ হাতার ব্লাউজটা পরে শৈলে ওড়না পেঁচিয়ে বের হতেই আরিশ মোবাইল থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকালো। জুথি জড়তা নিয়ে দু হাত কসলাতে কসলাতে ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকতেই আরিশ ফোনটা বিছানার উপর ফিক্কা মেরে উঠে ওর কাছে এগোতেই জুথি নিচের দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে পেটিকোটটা খামছে ধরল। আরিশ ওর কাছে এগিয়ে খামছে ধরা হাত দুটো ওর মুঠোর মধ্যে করে একটানে ওকে ওর বুকের উপর ফেলে বলল, সাজবি তো? জুথি উপর নিচ মাথা নাড়ালো, যার মানে সে তার কাছে সাজবে। আরিশ জুথির সায় পেয়ে বুকের উপর থেকে সরিয়ে সামনে দাঁড় করিয়ে ওর বুকে পেঁচানো ওনাটা সরাতে নিলে তৎক্ষণে জুথি ওনাটা দু হাতে চেপে ধরে বলল, এটা কি করছেন? কেন শাড়ি পরাবো না? আমি পড়তে পারি তো। ডিস্টার্ব করবি না। কিন্তু যুথির বাকি কথাটুকু আর শেষ করা হলো না। আরিশের রাঙানো চোখ দুটো দেখে আরিশের চোখ রাঙানো দেখে যুথির সাথে সাথে চোখ দুটো নিচু করে নিতেই আরিশ ওর শরীর থেকে ওনাটা বিছানার ওপর রেখে ডালা থেকে শাড়ি নিয়ে যুথিকে কোমরে গুজে দিতে যুথির শরীর মৃদু কেঁপে উঠল। আরিশ শাড়িটা ঘুরিয়ে কুচিগুলো গুছিয়ে হাঁটু ঘিরে বসে পেটে গুজে দিতে নিলে যুথি আরিশের চুলগুলো মুঠো করে চোখটা বন্ধ করে নিল। যুথির চোখটা মেলে আরিশের দিকে তাকাতেই এমন সময় নিচ থেকে সাউন্ড বক্সে বেজে ওঠে, ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি, পাশাপাশি হয়নি চলা তবু পাশাপাশি।
গানটা সম্পূর্ণ শেষ হতেই দুজন দুজনার থেকে চোখ সরালো। আজ এই মুহূর্তে এই সময় এমন কুইন্সিডেন্ট একটা গান তাদের জন্যই হয়তো ছিল, আর নয়তো তাদের বক্ত অনুভূতি ফোটানোর জন্য হঠাৎ এমন গান বিয়ে বাড়িতে কেনই বা ছাড়লো। গানের রিমিক্স এ আছে আয়ান ভাই হয়তো ভাই ছেড়েছে, তবে মন্দ হয়নি। আরিশ কাজে ফোকাস এনে জ্যোতিকে শাড়িটা পরানো হয়ে গেলে আরিশ হাঁটু গেড়ে বসে কুচিগুলো একে একে ঠিক করে উঠে দাঁড়িয়ে বলল, ব্যাস কমপ্লিট। বলে ডালা থেকে সোনালি পাথরের চেন বের করে পেটের অংশে পরিয়ে একটু দূরে দাঁড়িয়ে চোখটা সরু করে বলল, পারফেক্ট। এবার চুলগুলো বেঁধে নিলেই হলো। আরিশ জ্যোতিকে আয়নার সামনে টুলে বসিয়ে চুলের খোপা খুলে দিতেই এলোকেশি চুল ছড়িয়ে মাটি ছুঁই ছুঁই হলো। আরিশ হিমশিম খেলো। লম্বা চুলগুলো উপর নিচ হয়ে আশ্রে দিতেই জ্যোতি আয়না থেকে দেখলো আরিশ চুলগুলো ঠিকমতো সামলাতে পারছে না, তাই উঠে দাঁড়িয়ে হাতটা আরিশের সামনে ধরে বলল, আমায় দিন, চুলটা আমি বেঁধে নিচ্ছি। জ্যোতি মাথাটা আশ্রে সামনে থেকে মুড়িয়ে ক্লিপ দিয়ে বেঁধে গোল করে ঘুরিয়ে খেজুর বেনি করে নিল, যার দরুন মেরুন কালার শাড়ির সাথে বেশ ফুটেছে। আরিশ ডালা থেকে গাছড়াটা এনে বেনির গোড়ায় ঘুরিয়ে বেঁধে দিয়ে ঘাড়ে চুমু খেয়ে বলল, বোকামো। আপনি গম্ভীর লোক। আরিশ মুচকি হাসল, অতপর জ্যোতির নাকটা টেনে দিয়ে বলল, এভাবেই ঠিক আছে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। মুখে তো কিছুই দিলাম না। তো ঠোঁট তো এমনি গোলাপি। আমি এমনিতেও লিপস্টিক পরি না। তো আরে বাবা, মেয়েদের চোখটা আর্ট না করলে সুন্দর লাগে? একটু ক্রিম দিব, চোখটা আর্ট করব, ব্যাস। হাত নাচিয়ে কথাটা বলল। জ্যোতি ক্রিম পাশাপাশি চোখটা আর্ট করে আয়নায় ঘুরে ঘুরে নিজেকে দেখে নিজেই বলে উঠল, অনেক সুন্দর লাগছে তো, দেখে বলুন তো কেমন লাগছে। ঘুরে আরিশের দিকে তাকিয়ে তুমি বরাবরই মায়াবতী। গলার ভেতর কথাটা রেখে বলল, কি বললেন? শুনতে পাইনি। বললাম তোকে যেমন পোকা পোকা লাগে ওই রকমই লাগছে। একদম পোকা বলবেন না। তো কি পিচ্ছি বলবো? আমি কিন্তু পিচ্ছি না। সেটা কাছে এসে ধরতে গেলেই বোঝা যায়। জ্যোতি ততক্ষণে চুপ হয়ে যায়। এখন কথা বাড়ালে কথার প্যাচে সেই ফেসে যাবে, তাই আর কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে বসতেই আরিশ ডালার পাশে রাখা ম্যাচিং পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ সময় নিয়ে পাঞ্জাবিটা পরে বের হতে দেখে জ্যোতি আরিশের ফোনটা টিপাটিপি করছে। আরিশ এটা দেখে আয়নার সামনে যেতে যেতে বলল, মৌচাক। হুম। ফোনটা রেখে চোখ সরিয়ে আরিশের দিকে তাকালো। ওটা ফোনের পাসওয়ার্ড। আয়না থেকে তাকিয়ে বলল। জ্যোতি আরিশের কথার মানে বুঝতে পেরে লজ্জা পেল। সে ভেবেছিল তাকে ডাকছে হয়তো, এটা যে ফোনের পাসওয়ার্ড সেটা সে বুঝতে পারেনি। জ্যোতি লকটা খুলতে তৎক্ষণে ফোনে কল আসায় ফোনটা আরিশের সামনে দিতেই ফোনের স্ক্রিনে লেখা ওঠে সোহেল মির্জা। লেখাটা দেখে আরিশ ফোনটা কানের কাছে ধরতেই ওপাশ থেকে লোকটা কিছু বলতেই আরিশ তারা দেখিয়ে বলল, ওকে, আমি এক্ষুনি আসছি। বলে কানের থেকে ফোনটা সরিয়ে কেটে দেয়। কার ফোন ছিল? পার্টি অফিস থেকে জরুরি কল। উনি এখন চলে যাবে? নিঃশ্বাস ফেলে নিচের দিকে তাকিয়ে বলল। আরিশ বুঝল জ্যোতির মন, কিন্তু এখন বাধ্যতার কারণ তাকে যেতেই হবে। তাই একটু কাছে এগিয়ে জ্যোতির কোমর পেঁচিয়ে কপালে চুমু খেয়ে বলল, কাজ শেষ, জলদি ফিরে আসবো। চারদিকে ছমছমিয়ে নীরবতা বিরাজ করছে, কারো মুখে টু শব্দটি পর্যন্ত নেই। থাকবে কি করে? যেখানে স্বয়ং আরিশ খান বসে আছে সেখানে কারো কথা বলা বিলাসিতা। সবার নীরবতা লঙ্ঘন করে মিজান খান কিছুটা রুড কণ্ঠে বললেন, আরিশ খান, দীর্ঘদিন ধরে আমি আপনার সাথে কাজে আছি, বয়সেও আমি আপনার বড় হই। সেই অনুযায়ী আপনার কাছে আমার ছেলের মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করতে জানিয়েছিলাম, কিন্তু আপনি বিষয়টা একদম চাপিয়ে গেলেন। এটা আমার মোটেও সুবিধার লাগছে না। আপনার কি মনে হয় আরিশ খান কারো অর্ডারে কাজ করে? আমি সেটা বলতে চাইনি, আমি শুধু আমার ছেলে। ওনার কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগে আরিশ ওনাকে থামিয়ে দিয়ে গরম চোখে তেরা কণ্ঠে একটা ঝুঁকিয়ে ঠোঁট চুলকে বলল, ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আপনার এই পথ পজিশনটাই যদি না থাকে? মানে? এই যে আপনি বারবার সানভীর মৃত্যুর রহস্য জানতে যাচ্ছেন, এরই বিপরীতে কিনা আপনার নামের পাশে নেতাটা একটা মুছে না যায়। আপনি কি বলতে চাইছেন?
আমার যতটুকু জানা, আপনার রাজনীতির বিপক্ষের কিছু শত্রু সুযোগ পেলে আপনাকে উপরে, এর মধ্যে যদি আপনার নেতাপদটাই চলে যায়, ভাবতে পারছেন কি হবে? আরিশের পথ চলে যাবে ঘুরে ফিরে এক কথায়। মিজান খান পরপর ঢোক গিলে কপালের পাশাপাশি ঘাড়ের ঘাম মুছতে মুছতে শোধালেন, আ- আপনি? মনে করেন আমি আপনার ছেলের মৃত্যুর রহস্য খুঁজতে গেলাম, সেখান থেকে কিনা আপনার পজিশনটা চলে গেল, তারপর আপনাকে তো মানুষ ভাগেও পাবে না। এখন আপনি বলুন, আপনি কি আপনার পজিশনটা ধরে রাখতে চান, নাকি ছেলের মৃত্যু কিভাবে হলো, কে বা কারা করেছে সেটা জানতে চান? অবশ্যই আপনি যেটা বলবেন সেটাই হবে। যদি চান ছেলের রহস্য বের করতে, অবশ্যই বের করব। আফটার অল, আপনি আমার একজন খাস লোক বলতে কথা। ভাবশূন্য হয়ে চেয়ারে হেলান দিয়ে কথাটা বলল। মিজান খান আরিশের এমন দায়সারা ভাবমূর্তির মার কথা শুনে মনে মনে কিছুটা ভয় জাগরণ হলো। আসলেই এই মুহূর্তে ওনার নেতা পদটা চলে গেলে উনি বিপদে পড়বেন। ওনার প্রাণ সংশয় হওয়ার চান্স বেশি। আর ছেলে, সে তো মরেই গেছে। এখন কে বা কারা মেরেছে সেটা বের করে ওনার লাভ নেই, বরং আরিশ খানের কথা অনুযায়ী ওনার বিপদ। তাই নিজের কথা চিন্তা করে গলার স্বর নিচু করে বললেন, আমি আমার পজিশন চাই। আরে বাহ, ভেবেছিলাম পেসলা পেসলি করবেন। যাই হোক, আপনার ডিসিশনটা ভালো। এবার আপনি আসতে পারেন। আরিশ কথাটা বলতে মিজান খান তৎক্ষণে উঠে ওকে সালাম জানিয়ে পার্টি অফিস থেকে চলে যেতে আরিশও উঠে দাঁড়ায় বাসার উদ্দেশ্যে। তখন ওখানে থাকা সেদিনের এক পুলিশ কণ্ঠ রিনিয়ে নিয়ে বলল, ওনার বাকি কথা ওনার মুখে সীমাবদ্ধ হলো, কারণ ওনার কথা মুখে থাকতেই আরিশ ঘুরে ওনার পা বরাবর গুলি করে বলে লোকটা পায়ের অংশ চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়তেই কাতরানো কণ্ঠে বলল, লোকটার কাটানো কথায় আরিশ লোকটার পায়ের কাছে হাঁটু গিরে বসে হিসকি স্বরে বলল, ভয় নেই, মরবেন না। তবে সাবধান, বউ মানে আমার পুরো দুনিয়ার সবটা। তাকে ছোঁয়া কিংবা কিছু করার আগে আমাকে ক্রস করতে হবে, তাই ভেবেচিন্তে কথা বলবেন। বলে রাফ পায়ে হেঁটে পার্টি অফিসে থাকা একজন লোকের দিকে তাকিয়ে বলতে বলতে বের হয়ে গেল। ওনাকে হাসপাতালে নিয়ে যান, খরচ আমি পাঠিয়ে দেব। বলে চলে আসতেই সেখানে থাকা প্রতিটি মানুষ সরু চোখে তাকালো ওর পথ গমনে। আরিশ খান মানুষটাই এমন, কাউকে পরোয়া করে না। সেখানে তাকে পার্সোনাল অ্যাটাক করা মানে নিজের পায়ে কোড়াল মারা। খানবাড়ির আনায় কোনায় অতিথিজনের ভিড় যেন এক জায়গার হয়েছে। হবে না, ইভার হলুদ সাজ কমপ্লিট করে পার্লার থেকে ফেরার সাথে সাথে ওকে সোজা স্টেজে বসিয়ে হলুদের আয়োজন শুরু করেছেন। তাই সবার ভিড় স্টেজ জুড়ে। কর্তীরা তো সব যায় জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। খানবাড়ির বিয়ে, কম আয়োজন, বরঞ্চ এ বাড়িতে প্রথম আনুষ্ঠানিক আয়োজন সহকারে প্রথম বিয়ে বলে কথা। ইভাকে স্টেজে একা বসিয়ে ফাড়ি, তারিশা, সূচি সব একসাথে উধাও। এক একজন কোন কোনায় লাপাত্তা হয়ে আছে কে জানে। ফাড়ি লম্বা চুলগুলো মাছ সিথি করে খোলা রেখে সিথিতে গোলাপ প্লাস গাঁদা ফুলের সংমিশ্রণের তিতলি, হাতে হলুদ চুড়ি, গলায় হলুদ সেট, কানে সেম কালারের দুল। ইউকে ডল সাজে সব মিলিয়ে যেন আজ তাকে সুন্দর রাজ্যের রানী লাগছে। ফারি হাতে দুটো ভারী বক্স নিয়ে সামনে পা রাখতেই দেখা হয় লুসিয়ানের সাথে। সাদা রঙের টি শার্ট, কালো হাফ প্যান্ট হাঁটু পর্যন্ত, অগোছালো চুল, অতিরিক্ত ফর্সা শরীর, চোখগুলো কেমন ভেতরে ঢুকানো, দেখেই বোঝা যাচ্ছে বিদেশি বিদেশি ভাব। সব মিলিয়ে গুলো। উফ, একদম পারফেক্ট। ফারি লুসিয়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মধ্যে লুসিয়ান বলদমার্কা হাসি দিয়ে বলল, তোমায় দেখতে অনেক সুন্দর লাগছে। মানে? সুন্দর লাগছে। ফারি লুসিয়ানের অদ্ভুত বাংলায় দাঁতের দাঁত চেপে হালকা চেঁচিয়ে বলল। হাদারামোটা সুন্দর হবে না? লুসিয়ান বুঝলো এখানে তার বাংলা বলা সম্ভব না, তাহলে এই মেয়ে বিয়ে বাড়িতে তার মান ইজ্জতের ফালুদা বানিয়ে দেবে। তাই এবার ফিটফাট বিদেশিদের মতো ভাবসাব নিয়ে বলল, Maybe I can't speak Bangla properly, but you could at least teach me instead of showing it like that. ফারি ভ্রু কুচকে তাকালো লুসিয়ানের মুখের দিকে। এতক্ষণ লুসিয়ান বাংলা পারছিল না বলে তাকে কিভাবে কথা শোনালো। এখন সে তার বলা ইংলিশ বাক্য ঠিকভাবে বুঝতে পারল না। এখন কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না, কারণ সে ইংলিশে ততটা পারদর্শী নয়। মোটামুটি বইকে চলে।
ফারিকে কাচুমাচু করে দাঁড়াতে দেখেই লুসিয়ান ফারির দুবাহু আস্তে করে ওর দিকে ঘুরিয়ে শুধালো। Why aren't you talking, Beauty? ফারি এবার কিছুটা হলেও বুঝলো লুসিয়ান কি বলতে চাইছে, তাই মাথাটা নিচে করে মেকি স্বরে বলল, হাদার আমুটা সুন্দর হবে, সুন্দর না। আসলে আমি আপনার প্রথম কথাটা সঠিকভাবে বুঝতে পাইনি। আমি ইংলিশে ততটাও ভালো না, বলতে পারেন মোটামুটি। আপনি তো বিয়ের পর চলে যাবেন, তাহলে বাংলা শিখে কি করবেন? তাছাড়া আপনাদের দেশের মেয়েদের তো বাংলা শেখার প্রয়োজন হবে না। মুখটা ছোট করে। If you say so, I will stay. If you want me to, I will stay forever. লুসিয়ানের দুটো স্বীকারোক্তি কথা যেন ফারির হৃদয় থমকালো। ছলো ছলো নয়নে লুসিয়ানের দিকে তাকাতেই লুসিয়ান চমৎকার হেসে ফারিকে আরেকটু কাছে টানলো। লুসিয়ান সম্পূর্ণ বিদেশি একটা ছেলে, যার দরুন ফারির সামনে তাকে দানব আকৃতির লাগছে। ফারির উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি আর লুসিয়ান 6 ফুট 2, যার দরুন ফারির মাথায় এসে পড়ল লুসিয়ানের বুকের 1 ইঞ্চি নিচ বরাবর। লুসিয়ান ফারিকে একদম কাছে আনলে ফারির হার্টবিট কেমন দ্রুত চলতে শুরু করলো। তবে লুসিয়ান স্বাভাবিক, তার কোনো কাঁপাকাঁপি নেই, বরং সে ফারির মায়াময় মুখটা একটু উপরের দিকে তুলে বলল, You didn't answer. আমার বেলায় কিবা আসবে যাবে? Will you marry me? লুসিয়ানের ডাইরেক্ট কথায় ফারি মাথাটা নিচু করে নিতেই লুসিয়ান বলল, Don't you like foreign boys? আপনি কিভাবে জানলেন? সে আমি জবাবই জনি, তোমার উত্তরটা ভালো। দুদিনে কিভাবে পছন্দ করলেন আমাকে? People meet just once, fix a date and get married. Then they get to know each other and build a life together. I have seen you for just 2 days. Can't we also have a life like that? কিন্তু আপনার আম্মু আব্বু? তুমি শুধু হ্যাঁ বলো, বাকিটা আমার বাবা মাই দেখে নেবে। চারিদিকে হইচইয়ের আওয়াজে জুথি আর ঘরে বসে থাকতে পারল না। আরিশ গেছে প্রায় 1.5 ঘন্টা হতে চলল। সে তখন থেকে ঘরবন্দি হয়ে আছে, আর কতক্ষণ থাকা যায়। এখন নিচ থেকে সাউন্ড বক্সের উড়াধুরা রিলিক্স গান শুনে বসতে বাকি থাকে না। নিচে কাজিন মহলরা নাচ গান শুরু করে দিয়েছে। এখন সেখানে না গেলে সব কিছু মিস করবে, তাই আর নিজেকে রুমবন্দি না রেখে আর একবার আয়নার সামনে নিজেকে দেখে দরজাটা খুলে দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি বরাবর আসতেই থামতে হয় সানজিদা খানের পিছু ডাকে। মৌ, জি বড় আম্মু। তোমার সাথে কথা ছিল, আমার সাথে আসো। জুথি সানজিদা খানের কথায় একবার নিচে তাকালো, দেখে সবাই স্টেজের সামনে যাচ্ছে। অতপর তপ্ত নিঃশ্বাস ফেলে বাধ্য মেয়ের মতো ওনার পায়ের সাথে পা মিলিয়ে রোমে আসতেই সানজিদা খান ওকে বসতে বলে আলমারির কাছে গিয়ে দুটো বক্স বের করে। জুথির পাশে বসে বক্সগুলো খুলে ওখান থেকে একজোড়া মোটা 2 ভরি স্বর্ণের প্লাস হীরার পাথর মিশ্রিত শেপ ডিজাইনের রুলি বের করে ওর হাতটা তুলে 2 হাতে পরিয়ে বলেন, এগুলো তোমার, কখনো খুলবে না। এগুলো তো অনেক ভারী। সামলাতে শিখো। সানজিদা খানের কথায় জুথি সেদিনের আরিশের পরানো বালাটার দিকে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, কিন্তু উনি তো এই বালাটা আমাকে সেদিন পরিয়ে খুলতে নিষেধ করেছিলেন। এখন ওর কথার মধ্যে সানজিদা খান ওর পা দুটো ওনার কোলের মধ্যে নিয়ে দুটো স্বর্ণের ডায়মন্ড পাথর দিয়ে ডিজাইন করা একজোড়া নূপুর পরিয়ে দিতে দিতে বললেন, কিছু বললে বলবে আমি খুলে দিয়ে এটা পরিয়ে দিয়েছি। তৎক্ষণে জুথি সানজিদা খানের কোল থেকে পাটা সরিয়ে আনতে চেয়ে বলল, কি করছো বড় আম্মু? আমার পা তোমার ওকে সম্পূর্ণ শেষ করতে না দিয়ে সানজিদা খান দৃঢ় কণ্ঠে শোধালেন। আমাকেও বড় আম্মু বলে ডাকবে না। জুথির মুখটা তৎক্ষণে ছোট হয়ে আসে। ওর বড় আম্মু বলছে তাকে বড় আম্মু বলে না ডাকতে, কি দোষ তার? জুথিকে মাথা নিচু করতে দেখে সানজিদা খান নিঃশ্বাস ফেলে বললেন, আজ থেকে মা ডাকবে, পারবে না? জুথি নিচু মাথাটা তুলে সানজিদা খানের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, মা ডাকবো? হুম। বলে গোল মাঝারি বক্স থেকে ছোট ডায়মন্ড পাথরের স্বর্ণের নাকফুল বের করে জুথিকে তাড়া দিয়ে বলেন, নাকের ওটা খোলো, এটা পরিয়ে দিচ্ছি। জুথি সানজিদা খানের কথায় ওনার হাতের দিকে তাকাতেই দেখে বেশ মোটামুটি বিবাহিত নারীদের মতো ডায়মন্ড স্বর্ণের নাকেরটা জলজল করছে। এটা পরলে নিশ্চিত ওকে বিবাহিত লাগবে, তাই কণ্ঠটা চাপিয়ে বলল, এটাই তো ঠিক আছে।
এটা পড়লে কেমন বুড়ো টাইপের লাগবে না?